শুরু করছি পদ্মজ উপন্যাসের তৃতীয় পর্ব। লিখেছেন ইলমা বেহরোজ, কণ্ঠে আমি সুমনা। আপা, স্কুলে যাবা না? পূর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করল। যাবো, তাড়াতাড়ি করো। তাড়া দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো। পদ্মজা বাড়ির পিছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে। এই নদীর নাম মাদিনী। গ্রীষ্মকাল বিদায়ের 3 সপ্তাহ চলছে। এখন বর্ষাকাল। মাদিনীর জলে কানায় কানায় ভরে উঠেছে। ঘোলা জলে একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে। উজান থেকে ভেসে আসছে সবুজ কচুরি পানা। পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ ভালো লাগে। নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে। মাদিনীর বুকের ওপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে। লঞ্চ থেকে 1 মাস আগে ঘটনা মনে পড়ে গেল তার। সেদিন রাতে হেমলতা ছুরির ধার দিয়ে রুমে ঢুকে গেলেন। পদ্মজা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। এরপর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসলো। তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়ি ঢোকে। হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই। আপা, এই পদ্ম, আপা কই? হিমেলের কণ্ঠ। কি হয়েছে মামা? জবাব দিল পদ্মজা। পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকলো। আপা, এই আপা। হেমলতা বাড়ির পেছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন। কি হয়েছে? হিমেল হেমলতাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল। আপা, ভাইজান খুন হয়েছে। রাইতে কে জানি মাইরা ফেলছে রে আপা। হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল। পদ্মজা তাৎক্ষণিক সন্নিহান চোখে মায়ের দিকে তাকালো। হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন, অথচ তার চমকানোর কথা ছিল না। নাকি হিমেলের সামনে অভিনয় করছেন। পূর্ণা প্রেমাকে ওইদিকে আসতে দিস না পদ্ম, আমি আসছি। হেমলতা বাড়ির বাইরে বেরিয়ে যান। হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ছেলেটা বোকাশোকা, জন্মগত প্রতিবন্ধী। 22 বছরের হিমেল এখনো শিশুদের মতো আচরণ করে। কথায় কথায় খুব কাঁদে। সেখানে তার ভাই খুন হয়েছে। 1 মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে। পদ্মজা রাতে ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে, তবু এখন ভয় পাচ্ছে। পুলিশ কি এসেছে? মাকে কি ধরে নিয়ে যাবে? ভাবতে গিয়ে পদ্মজার বুক ধক করে উঠল। গ্রামের কাছে শহর থানা। পুলিশ নিশ্চয়ই চলে এসেছে। পদ্ম ধপ করে মাটিতে বসে পড়ল। সে ঘামছে খুব। নাক, মুখ, গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে। পূর্ণা খুনের কথা শুনেই ভয় পেয়েছে। তার মনে হচ্ছে সেও খুন হবে। খুব বেশি ভীতু পূর্ণা। পদ্মজার শরীর কাঁপতে থাকে। চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। তার খুব কান্না পাচ্ছে। আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা। মাথায় ওড়না আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল, প্রেমারে দেখে রাখিস বোন। বাড়ির ভর্তি মানুষ, আরো মানুষ আসছে। হেমলতা মানুষজনকে ঠেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন। তখন ফর্সা রঙের 2 জন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার ওপর। আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন। খেয়াল করে দেখেন 2 জন মহিলা তার মা আর বোন। তারা হাউমাউ করে কাঁদছে, কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না। ব্যাপারটা চক্ষুর লজ্জা ঠেকছে না। একটু কি কান্নার অভিনয় করা উচিত? হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে। হেমলতার তা দেখে শান্তি লাগছে। এমন শান্তি অনেকদিন পাওয়া হয়নি। পদ্মজা সেখানে উপস্থিত হয়। হেমলতার নজরে পড়ে। ভীতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা। হেমলতা ভূকুঞ্চিত হয়ে আবার স্বাভাবিক করে নেয়। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখে পুলিশ এসেছে নাকি। চারিদিকে এত মানুষ। পদ্মজাকে এদিক ওদিক উকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসে। চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরে দেন। পদ্মজা দ্রুত ওড়না আঁচল মুখে চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ল। তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক। হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়ালঘর থেকে উকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো। জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল। লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে। এরপর নদীতে ফেলে দেওয়া হয়। লঞ্চ ঘাটে লাশ ভাসে। হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি, তবে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল। মানুষের ভিড়ও কমে গেছে। হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন। পদ্মজা গুটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসলো। হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন। সেই হাসি দেখলে হেমলতার মা মঞ্জুরা। তিনি কিছু একটা ভেবে নেন। হেমলতার কাছে এসে কিরমির করে বলেন, তুই খুন করছস? তোমার কেন এমন মনে হয়? হেমলতার কণ্ঠ স্বাভাবিক, অথচ পদ্মজা এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব।
যদি নানু পুলিশকে বলে দেয়, পুলিশ তো তার মাকে নিয়ে যাবে। কাল রাতে তুই আসছিলি হানিফের ঘরে, আমি দেখি নাই? রাগে কাঁপছেন মঞ্জুরা। আসছি। হেমলতার নির্বিকার স্বীকারোক্তি। কেন মারলি আমার স্যারারে? তোর কি ক্ষতি করছে? আসছি বলে আমি খুন করেছি? এত রাতে তুই তার কাছে আর কি দরকার আসবি? আমি তারে মারতেই বা যাবো কেন? মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে। হেমলতার চোখ মুখ শক্ত। নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন, পুলিশের কাছে যাবো আমি। পদ্মজা কেঁদে উঠল, অস্পষ্ট স্বরে বলল, নানু এমন করো না। হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন, আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা, ফল খুব খারাপ হবে। পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছে। মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পায়। তিনি চুপসে যান, শুধু ঘৃণা ভরা দৃষ্টিতে হেমলতার দিকে তাকিয়ে থাকেন। পদ্মজা বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় মাকে। মায়ের অতীতে কি ঘটেছে? কেন তিনি এমন কাঠখোট্টা? ছেলের খুনিকে কোনো মা কি ছেড়ে দেয়? নানু কেন ছাড়ছেন? মেয়ে বলে নাকি অন্য কারণ? কোনো উত্তর নেই। এসব ভাবলে উল্টো মাথা ব্যথা ধরে। অন্য ৮-১০টা পরিবারের মতো কেন নয় তারা? নাকি গোপনে সব পরিবারেরই এমন জটিলতা আছে? প্রশ্ন হাজারটা, উত্তর কোথায়? সেদিন রাতে খাওয়া দাওয়ার সময় হেমলতা নিম্ন স্বরে পদ্মজাকে বললেন, পদ্ম। জি আম্মা। আমি হানিফকে খুন করিনি। কারা করেছে তাও জানি না। কথাটি শুনে পদ্মজা চমকায়। তার মা মিথ্যা বলে না। তাহলে কারা খুন করলো? পদ্মজা প্রশ্ন করলো, তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলে আম্মা? হেমলতা জবাব দেয়নি, খাওয়া ছেড়ে উঠে যান। পদ্মজার ভাবনার সুতা কাটলো কারো পায়ের আওয়াজ শুনে। ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল। মোর্শেদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুঁচকালেন। এই সেরি, যা এখান থেকে। পদ্মজার কান্না পায়, খুব খারাপ লাগে। নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতর চলে যায়। কয়েক মাস পর পদ্মজার মেট্রিক পরীক্ষা। ৩ বোন বই নিয়ে সড়কে উঠল। পদ্মজার কোমর অবধি ওড়না দিয়ে ঢাকা। পূর্ণা এক নাগাড়ে বকবক করে যাচ্ছে। স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না। মাঝে মাঝে জোরে জোরে হাসছে। মেয়েটার হাসির রোগ আছে বোধহয়। একবার হাসি শুরু করলে আর থামে না। পদ্মজা বারবার বলছে, আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে, চুপ কর না। তবুও পূর্ণা হাসছে। বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে। তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে। পদ্ম, ওই পদ্ম, খাড়া। পদ্মজা ক্ষেতের দিকে তাকালো। লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে। লাবণ্য আর পদ্মজা একই শ্রেণীতে পড়ে। লাবণ্যর কাছে এসে হাঁপাতে থাকলো। শান্ত হওয়ার পর 4 জন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। বাংলা পড়া শিখে এসেছিস আজ? পদ্মর প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল, আরে সেরি, বাড়ির শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি? আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না। লাবণ্য অসন্তোষ প্রকাশ করল। সে অলন্তপুরের মাতব্বর বাড়ির মেয়ে। তাদের বাড়ির সবাই শিক্ষিত, তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে, পরিবারের 2-3 জন সদস্য ছাড়া। আর পদ্মজার 14 গোষ্ঠীর মূর্খ 2-3 জন ছাড়া। তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না। সত্যি আমি পারি না। ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষায় কথা শিখিয়েছেন। উনি বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পাই। পূর্ণা তো পারে, আমার চেষ্টা করতে ইচ্ছা হয় না। আচ্ছা বাদ দে, শুন, কাল আমার বাড়ি নায়ক নায়িকারা আইব। পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করল, কেন আইব? কোন নায়ক? শুটিং করতে, ছবির শুটিং। পদ্মজা এসবে কোনো আগ্রহ পাচ্ছে না। পূর্ণা খুব আগ্রহ বোধ করছে। সপ্তাহে একদিন সুমিদের বাড়ি সাদা কালো টিভিতে সে ছায়াছবি দেখতে চায়। তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া। পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল, কোন নায়ক নায়িকা বলো না লাবণ্য আপা। দাঁড়া মনে করি। পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। লাবণ্য চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলো। এরপর মনে হতেই বলল, লিখন শাহ আর চিত্রা দেবী। তুমি আমার ছবির নায়ক নায়িকা? হ। স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করল। মূল বক্তব্য ছিল লিখন শাহ। দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে। সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই। নিশ্চয় শিয়ালের কারবার। রাতে মুরগি খপ্পরে দরজা লাগানো হয়নি। আর এখন আবিষ্কার করলো দেয়াল ঘড়িটার কাঁটা ঘুরছে না। ঘড়িটা রাজধানী থেকে হানি খালামণি দিয়েছিলেন। গ্রামে খুব কম লোকই হাত ঘড়ি পরে।
দেয়াল ঘড়ি হাতে গোনা 2-3 জনের বাড়িতে আছে। পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করলো। পূর্ণা প্রেমা দুপুরে খেয়ে ঘুম দিয়েছে। পদ্মজা মায়ের রুমে উকে দিল। হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন। আটপাড়ায় একমাত্র হেমলতাই সেলাই কাজ করেন। প্রতিটি ঘরের কারো না কারো পরনে তার সেলাইয়ের করা কাপড় আছে। লুকিয়ে দেখছিস কেন, ঘরে আয়। হেমলতার কথায় পদ্মজার লজ্জা পেল। না আম্মা, কাজ আছে, পানি দিয়ে যা। হেমলতা জগ বাড়িয়ে দেয়। পদ্মজা জগ হাতে নিয়ে বলল, আম্মা ছটকা কোন মুরগিটা দেব? হেমলতা গতকাল স্বপ্ন দেখেছেন বাড়িতে আগুন লেগেছে, তাই তিনি ছটকা দিবেন বলে মনস্থির করেছেন। সকালেই পদ্মজাকে মনের কথা জানালেন। সাদা মোরগটা দিয়ে দিস। মুন্না কি আসছে? না, প্রতিদিন বিকেলবেলা তো পানি নিয়ে আসে, কিছুক্ষণ পরই আসবে। হেমলতা আর কথা বাড়ালেন না। পদ্মজা কলপার থেকে পানি নিয়ে আসে। অছরের আজানের সাথে সাথে মুন্না আসলো। গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটা পরিবারে সচ্ছল। হেমলতার পরিবারটা টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য। পুরো আটপাড়ায় টিউবওয়েল মাত্র 5টা। পদ্মজাদের টিউবওয়েলের থেকে পানি নিতে প্রতিদিনই অনেকেই আসে। তার মধ্যে নিয়মিত একজন মুন্না, 10 বছরের একটা ছেলে। মা নেই, বাবা পঙ্গু, সদরে বসে ভিক্ষা করে। পদ্মজা মোড়ক নিয়ে কলপারে এসে দেখে মুন্না নেই। একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে পেল। ডাকলো, মুন্না। মুন্না ফিরে তাকায়। পদ্মজার হাতে সাদা মোড়ক দেখে মুন্না খুব খুশি হয়। পদ্মজা না বললেও বুঝে যায় ছটকা পাবে আজ। মুন্না এগিয়ে আসলো, দাঁত কেলিয়ে হাসলো। হাসিস কেন? নে মোড়ক, তোর আব্বাকে নিয়ে খাবি। মুন্না যে খুব খুশি হয়েছে তা দেখেই বোঝা গেল। খুশিতে গদগদ হয়ে মোড়কটাকে জড়িয়ে ধরল। পদ্মজার ঠোঁট দুটি নিজেদের শক্তিতে অপ্রসারিত হাসিতে মেতে উঠল। কি সুন্দর মুন্নার হাসি। পদ্মজা বলল, খুব খুশি হ, দোয়া করবি আমরা যেন ভালো থাকি। কর বাপ আপা। আচার খাবি মুন্না? হ খাই বাপ। পদ্মজা আবার হাসলো। মুন্না পেটু খাওয়ার কথা শুনলে চোখ চকচক করে ওঠে। পদ্মজা আচার নিয়ে আসে, মুন্নার সাথে বসে আরাম করে খায়। মুন্না একটু একটু করে খেতে খেতে বলল, আপা তুমি খুব ভালা। তাই? হ, বড় হইয়া তোমারে বিয়া করবাম আমি। পদ্মজার বিষম খেলো। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনল নাকি। বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ। বিয়ে নামটা শুনলে লজ্জার লাল টুকটুকে হয়ে যায়। ফিস ফিসিয়ে মুন্নাকে জিজ্ঞেস করলো, বিয়ের কথা কোথায় শিখলি? আব্বা কইছে। আর বলবি না এসব, যা বাড়ি যা। পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভেতর চলে যায়। রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন। হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয়। প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার। তাই তিনি বিকেলে রাতের রান্না সেরে ফেললেন। আম্মা আমি রাঁধি? লাগবে না, সাহায্য কর শুধু। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখল কি কাজ করা যায়। কোনো সাহায্যের প্রয়োজন নেই। হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন, লাউ নিয়ে আয়। ছিঁড়ে আনবো না লাহারি ঘরে আছে? লাহারি ঘরে নাই। পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে। এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে। লাউ, বরবটি, ঢ্যাঁড়স, কাঁকরোল, করলা, চিচিঙ্গা, পটল, ঝিঙা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চারপাশ ঘিরে। পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয়। বর্ষাকাল হওয়াতে জোকের উপদ্রব বেড়েছে। জোকের ভয় অবশ্য তার নেই। হেমলতা পদ্মজার যাওয়ার পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন। মেয়েটাকে দেখলে যেন তার মন বিষণ্ণতায় ভরে ওঠে। পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কাল রাত। পদ্মজার ছিমছাম গরনে দুধিয়ালতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা, এই দেহ ধ্বংস হবে। পদ্মজার ওষ্ঠদ্বয়ের নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ। হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারে না। কেন কৃষ্ণকলির ঘরে ভুবনমোহিনী রূপসীর জন্ম হলো? জন্ম, মৃত্যু, বিয়ে কারো হাতে থাকে না। যদি থাকতো হেমলতা মোর্শেদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না। আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না। হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।